আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির দুপুরের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি ফারজানা তানি। জ্বালানি তেল সরবরাহ বৃদ্ধি ও ফুয়েল পাসের কারণে পাম্পগুলোতে কমতে শুরু করেছে ভোগান্তি। সেই সাথে ফিলিং স্টেশনগুলোতে ফিরে এসেছে শৃঙ্খলা। পাম্পগুলোতে লাইন থাকলেও আগের মতো ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হচ্ছে না চালকদের। তবে রাজধানীর সব পাম্প এখনও সঠিকভাবে তেল না পাওয়ার অভিযোগ আছে চালকদের। তাই সরবরাহ বাড়িয়ে ভোগান্তি কমিয়ে আনার দাবি জানিয়েছেন তারা। অন্য পাম্পে সিরিয়াল দিছি, বলতেছে 12টার থেকে দিবে। তাই এতক্ষণ দাঁড়ায় থাকা তো সম্ভব না, কারণ আমরা তো জীবন জীবিকার জন্য গাড়ি চালাই এখন বর্তমান। তাই এখন যদি ওখানে দাঁড়া থাকি তাহলে তো আমার দিনটাই শেষ। যতগুলা পাম্প আছে ঢাকায় সবগুলা যদি খোলা থাকতো, ওপেন থাকতো, তাহলে এই সিরিয়ালটা এত দূর যাইতো না। অনেক সময় গেছে যে ভোর 5টা বাজে গাড়ি লাগাইছি, তো তেল পাইতে পাইতে বিকাল 4টাও বাজছে, 3টাও বাজছে। তো এখন দেখা গেছে আমি ঘন্টাখানে গাড়ি লাগাইছি, এখন আমি পাম্পের সামনে আসা পড়ছি। অনেকটা স্বাভাবিক হয়ে গেছে, তো আশা করি যে আরো একটু স্বাভাবিক হলে ভালো হয়। এই মুহূর্তে রাজধানীর আসাদ গেট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী বিপুল দেব রায়। বিপুল, তেলের সরবরাহের কারণে এই যে পাম্পগুলো রয়েছে, পাম্পগুলোতে এর কেমন প্রভাব দেখছেন এবং তেল নিতে আসা গ্রাহক তারা কি বলছেন? স্থানে সকাল থেকে রাজধানী যে ফিলিং স্টেশনগুলো রয়েছে সেখানে অধিকাংশ পাম্পে যে তেলের সরবরাহের যে প্রক্রিয়া আমরা দেখতে পেয়েছি সেটা অনেকটা স্বাভাবিক। তবে কিছু কিছু তেলের যে পাম্প রয়েছে পর্যাপ্ত পরিমাণের তেল না পাওয়ার কারণে তারা সঠিকভাবে তেল দিতে পারছে না, অর্থাৎ যে পরিমাণ চাহিদা সেই পরিমাণ সরবরাহটা কিছুটা কম রয়েছে। তবে আমরা আশ্বস্তের একটা বিষয় হচ্ছে যে অন্যান্য সময় যে চালকরা দীর্ঘ সময় লাইনে দাঁড়াতে হতো সেই জিনিসটা এখন আর হচ্ছে না। বিশেষ করে এখন সকাল থেকে আমরা দেখেছি 4 থেকে 5 ঘন্টা, এখন সেটি আরও নেমে এসেছে। কয়েকটি পাম্প আমরা দেখতে পাচ্ছি 2 থেকে 1 ঘন্টার বেশি অপেক্ষা করতে হচ্ছে না। বিশেষ করে মোটরসাইকেল যারা চালক তারা ফুয়েল পাস ব্যবহার করার মধ্যে দিয়ে তারা 1.5 থেকে 2 ঘন্টার মধ্যে তেল নিতে পাচ্ছেন, এবং প্রাইভেট কার যারা ব্যক্তিগত গাড়ি ব্যবহার করছেন তাদের ক্ষেত্রেও একই অবস্থা আমরা দেখতে পাচ্ছি। তবে আরেকটি বিষয়, কিছু কিছু পাম্পে ডিজেলের যে বিষয়টি, সেটি অকটেনের যে চাহিদা সেই তুলনায় কিন্তু ডিজেলের চাহিদা অনেকটা কমে এসেছে, অর্থাৎ ডিজেলের যে পাম্পগুলো রয়েছে সেখানে কিন্তু ভিড় আমরা দেখতে পাচ্ছি না, শুধুমাত্র অকটেনের যে চাহিদা রয়েছে সেখানে অনেকটা ভিড় রয়েছে। তবে চালকরা বলছেন যে আসলে গত কয়েকদিনের তুলনায় আজকের কিছুটা স্বাভাবিক হয়েছে, এবং এই স্বাভাবিক প্রক্রিয়া থাকতে হলে তাদেরকে আরও একটু তেল সরবরাহ করার বা সরকারের পক্ষ থেকে যাতে আরও তেল সরবরাহ বৃদ্ধি করে সেটি দাবি রেখেছেন। তবে আরেকটি বিষয় তানি যুগান্তকারী যে বিষয়টি হচ্ছে যে আমরা দেখতে পেয়েছি যে ফুয়েল পাস এটি খুবই কিন্তু কার্যকর হচ্ছে, অর্থাৎ আগে যে অসাধু কিছু লোক যে তেল সংগ্রহ করে সেটা সংগ্রহ করত সেটি আর হচ্ছে না, অর্থাৎ ফুয়েল পাসের কারণে সেই অসাধু ব্যক্তিরা কিন্তু এখন সরে গিয়েছে। তাই প্রকৃত যারা তেলের চাহিদা রয়েছে তারা এখন পাম্পে এসে তেল নিতে পাচ্ছেন। তো এই ছিল তানি আমার কাছে সর্বশেষ তথ্য। ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা এখন চলে যাব টাঙ্গাইলে। সেখানে রয়েছেন আমাদের সহকর্মী কামাল হোসেন, সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। কামাল, পাম্পগুলোতে চাহিদা মতো জ্বালানির সরবরাহ হচ্ছে কিনা এবং এ নিয়ে গ্রাহকরা কি বলছেন? জি তানি, ধন্যবাদ। তো টাঙ্গাইলে তেলের চাহিদা তা কিন্তু তো 1/3 বেশি কিন্তু পাম্পে তেল দেওয়া হচ্ছে, বাকি পাম্পগুলো কিন্তু এখনো বন্ধ রয়েছে। তো আমি এখানে একটি বিষয় জানিয়ে রাখি যে আমি যে এখন যে ফিলিং স্টেশনটিতে রয়েছি, এই ফিলিং স্টেশনে কিন্তু ডিজেল দেওয়া বন্ধ রয়েছে এবং এখানে পেট্রোল দেওয়া হচ্ছে। এবং এই পেট্রোল যারা নিচ্ছে মোটর সাইকেল চালকরা, তাদের সাথে কথা বলেছি আমি, তারা যেটি বলছে যে তাদের যে চাহিদা অনুযায়ী পেট্রোল সেটি কিন্তু সরবরাহ করা হচ্ছে না। এবং পাম্প মালিকদের সাথে কথা বলছি, তারা যেটি বলছেন যে আসলে যে গ্রাহকদের যে চাহিদা, সেই চাহিদা অনুযায়ী তারা ডিপো থেকে কিন্তু তেল পাচ্ছেন না, পেট্রোল পাচ্ছেন না। সেক্ষেত্রে কিন্তু তারা গ্রাহকদের বা মোটরসাইকেল চালকদের চাহিদা মেটাতে পারছেন না, এবং সকলের মন রক্ষার্থে কিন্তু 500, কোথাও 200 বা 1000 টাকা পর্যন্ত তেল দিচ্ছেন। তবে আগের মতো যে ফিলিং স্টেশন গুলোতে উপচে পড়া ভিড় তেমনটা কিন্তু দেখা যাচ্ছে না। তবে তেল পাচ্ছেন। এখানে যে বিষয়টি মোটরসাইকেল চালকরা অভিযোগ করেছেন, তারা পেট্রোল পেলেও অকটেন কিন্তু টাঙ্গাইলের কোনো পাম্পে সরবরাহ করা হচ্ছে না। অকটেনের চাহিদা কিন্তু থেকে যাচ্ছে। এখানে আমি ডিজেলের
ধন্যবাদ আপনাকে। কমছে না হামের সংক্রমণ, পাল্লা দিয়ে বাড়ছে মৃতের সংখ্যাও। হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘন্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে আরও এক শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে হাসপাতালে হাম আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় মোট ১৭ শিশুর মৃত্যু হলো। হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছে আরও ২৮ শিশু। সিলেটে হামের উপসর্গ নিয়ে এক শিশুর মৃত্যু হয়েছে। সকালে সিলেট এজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে শিশুটি। বরগুনা ও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রতিদিনই ভর্তি হচ্ছে নতুন রোগীরা। সারা দেশে চলমান এসএসসি ও সমমান পরীক্ষা সুষ্ঠু এবং শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ডক্টর আনম এহসানুল হক মিলন। বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনে এক কর্মশালার উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এ কথা বলেন। প্রশ্ন ফাঁস সংক্রান্ত গুজব ছড়ানো নিয়ে উদ্বেগ প্রকাশ করেন শিক্ষামন্ত্রী। যাচাই ছাড়া কোনো তথ্য প্রচার না করতে গণমাধ্যমের প্রতি বিশেষ আহ্বান জানিয়েছেন তিনি। বিভিন্ন টেলিগ্রাম গ্রুপে গুজব ছড়ানো হলেও তা যাচাই না করে প্রচার করলে শিক্ষার্থীরা ক্ষতিগ্রস্ত হতে পারে বলেও মন্তব্য করেন শিক্ষামন্ত্রী। আপনারও দায়িত্ব রয়েছে একটি নিউজ দেওয়ার আগে সেটাকে ভেরিফাই করা, তাই না? আপনাদের সকলকে এই দায়িত্বটা আছে না? আপনাদের দায়িত্ব পালন করেন। আর আমরা আপনাদের কথায় আপনাদের শুনে আমরাও সচেতন রয়েছি। আমাদের সকল চেষ্টা রয়েছে সুন্দর পরিবেশে সুন্দর পরীক্ষা নেওয়ার জন্য, এবং এই গুজবে না কান দেওয়ার জন্য আমরা অনুরোধ করছি। বিএনপি সরকারের দ্বিতীয় ও চলতি অর্থ বছরের ১০ম জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেকের বৈঠক চলছে। সচিবালয়ে বেলা ১১টায় শুরু হওয়া এই বৈঠকে সভাপতিত্ব করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পরিকল্পনা মন্ত্রণালয়ের সূত্রে জানা গেছে, বৈঠকে মোট ১৭টি প্রকল্প অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে। এসব প্রকল্প বাস্তবায়নে ব্যয় ধরা হয়েছে প্রায় ৭,০০০ কোটি টাকা। উত্থাপিত প্রকল্পগুলোর মধ্যে পরিকল্পনা কমিশনের আর্থসামাজিক অবকাঠামো বিভাগের ৪টি, কৃষি, পানি সম্পদ ও পল্লী প্রতিষ্ঠান বিভাগের ২টি এবং ভৌত অবকাঠামো বিভাগের ১১টি প্রকল্প রয়েছে। এছাড়া একনেকের অবগতির জন্য পরিকল্পনা মন্ত্রীর অনুমোদিত আরও ৩৩টি প্রকল্প উপস্থাপন করা হবে এই বৈঠকে। বিবাদ, বিতর্ক ও প্রতিবাদ হতে পারে, তবে আলোচনার মাধ্যমে সকল প্রশ্নের মীমাংসা করতে হবে। তবেই স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, বাংলাদেশ অনেক ত্যাগের বিনিময়ে অর্জিত, কৌশলে কেউ তা ভুলিয়ে দিতে চাইলেও তা ভোলানো যাবে না। এ সময় রিজভী আরও বলেন, জ্বালানির সংকট বিএনপির সংকট নয়, বৈশ্বিক সংকট। আমদানি ক্ষেত্রে রুফটপ সোলারের ট্যাক্স কমিয়ে জনগণকে ব্যবহারে উদ্বুদ্ধ করতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি। এছাড়া হামে যাতে আর কোনো শিশুর মৃত্যু না ঘটে সেই বিষয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়কে দ্রুত ব্যবস্থা নেওয়ার আহ্বানও জানিয়েছেন রিজভী। পরের মধ্যে আলোচনার কোনো বিকল্প নেই। ডিবেট ডিসকাশনের মধ্যে দিয়েই যে উদ্ভূত যে প্রশ্নগুলি আছে সেই প্রশ্নের মীমাংসা হয়ে যাবে এবং তাতেই আমাদের গণতন্ত্র শক্তিশালী হবে। গণতন্ত্র শক্তিশালী হলে আমাদের অর্থনীতিও অত্যন্ত শক্তিশালী হবে এবং সার্বভৌমত্ব এবং স্বাধীনতাও শক্তিশালী হবে। দীর্ঘ প্রতীক্ষার পর আগামী ২৭ এপ্রিল প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতি বিজড়িত উলাশী যদুনাথপুর খাল পুনঃখনন কাজের উদ্বোধন করতে যশোর যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী কৃষি ও সেচ ব্যবস্থার আমূল পরিবর্তনে এই বিশেষ উদ্যোগ নিয়েছে সরকার। যশোর থেকে বিএম ফারুকের পাঠানো তথ্য ও চিত্রে বিস্তারিত জানাচ্ছেন লিওন আজাদ। বাংলাদেশ খাল খনন বিপ্লবের স্বপ্নদ্রষ্টা রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতিবিজড়িত যশোরের শার্শা উলাশী জগন্নাথপুর খাল নতুন রূপ পাচ্ছে অর্ধশত বছর পর। স্থানীয়দের কাছে খালটি পরিচিত জিয়া খাল নামে। ১৯৭৬ সালের ১ নভেম্বর নিজ হাতে এই খালের খনন কাজ শুরু করেছিলেন জিয়াউর রহমান। কিন্তু দীর্ঘ অবহেলায় পলিজবে বর্তমানে অস্তিত্ব সংকটে পড়েছে এই ঐতিহাসিক সেচ পথ।
শুষ্ক মৌসুমে খালটির পানি শূন্যতা আর বর্ষায় জলাবদ্ধতায় দিশেহারা স্থানীয়রা। তাদের দুর্ভোগ নিরসন ও নির্বাচনী ইস্তেহার বাস্তবায়নের অংশ হিসেবে খালটি খননের কর্মসূচি হাতে নিয়েছে সরকার। এ প্রকল্পের উদ্বোধন করতে সারসার মাটিতে পা রাখছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তার আগমন উপলক্ষে সীমান্তবর্তী জনপদে বইছে উৎসবের আমেজ। প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব উনি তখন প্রধানমন্ত্রী হয় নাই, যশোরে একটা বক্তব্য দিয়েছিল। উনি বলেছিল যে উলুশি খালের কথা কি আপনাদের মনে আছে? আমরা বলেছিলাম জি আমাদের মনে আছে। উনি বলেছিল যে উলুশি খাল আমি কাটাতে যাব ইনশাল্লাহ। এখানে মাটি কেটে জিয়া রহমানের মাথায় দিয়েছে এবং জিয়া রহমান আবার মাটি কেটে আর এক পুলিশের মাথায় দিয়েছে। সবার অংশগ্রহণে এই কর্মসূচি সফল করার কথা জানান শার্শা উপজেলা বিএনপি। উলুশি যদুনাথপুরের যে খাল জিয়া খাল নামে পরিচিত, ওই খালটি উনি পুনর্খননের জন্য 27 এপ্রিল আমাদের শার্শে আসছেন। আমরা এই খাল খনন কর্মসূচিতে সকলে অংশগ্রহণ করে সুন্দরভাবে এই খনন কাজটি আমরা সম্পন্ন করব ইনশাআল্লাহ। স্বাধীনতার পর খাল খননের জিয়াউর রহমানের সেই নন্দিত উদ্যোগের আধুনিক রূপায়ণই এখন সময়ের দাবি। শার্শাবাসীর প্রত্যাশা এই পুনর্খননের মাধ্যমে আবারও প্রাণ ফিরে পাবে কৃষি নির্ভর স্থানীয় অর্থনীতি। লিওন আজাদ, RTV। মত দ্বিমতে উত্তপ্ত দেশের রাজনীতি। নানা ইস্যুতে ভিন্ন মত থাকলেও বৈশ্বিক সংকট মোকাবেলায় ঐক্যবদ্ধ থাকার কথা বলছে সরকারি ও বিরোধী দল। বিএনপি বলছে বিভাজন নয়, সবাইকে সঙ্গে নিয়ে কাঙ্ক্ষিত দেশ গড়ার কথা। তবে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন শুধু বিরোধিতার স্বার্থে কথায় সীমাবদ্ধ না থেকে কর্মকাণ্ডে ঐক্য না দেখালে দেশকে অস্থিতিশীল করে তুলতে পারে তৃতীয় পক্ষ, যা দু দলের জন্যই বয়ে আনতে পারে কঠিন সময়। আরও জানাচ্ছেন শামীম চৌধুরী। দায়িত্ব গ্রহণের পর নানামুখী চ্যালেঞ্জের মুখে পড়েছে সরকার। দেশে ভঙ্গুর অর্থনীতি থাকা অবস্থায় দায়িত্ব গ্রহণ এ সমস্যা কাটিয়ে ওঠার আগেই সঙ্গে যোগ দিয়েছে মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে কৃত্রিম জ্বালানি সংকট। অন্যদিকে গণভোট, জুলাই সনদসহ বিভিন্ন ইস্যুতে বিরোধী দলের ক্রমাগত চাপ সংসদের উত্তাপ গড়াচ্ছে রাজপথে। সেই সংবিধান হতে হবে জনগণের সংবিধান। সমস্যায় জর্জরিত সরকার এত কিছু সামলে পর্যায়ক্রমে বাস্তবায়ন করে চলছে নির্বাচনী প্রতিশ্রুতি। জনগণের প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তুলতে বিরামহীন কাজও করছেন সরকার প্রধান। সংসদে নানা ইস্যুতে সরকার ও বিরোধী দলের মাঝে মত ও দ্বিমত থাকলেও বৈশ্বিক সংকট মোকাবেলায় ঐক্যবদ্ধ থাকার কথা বলছে দুদলই। আমরা বিরোধী দলকে আমন্ত্রণ জানাবো আমাদের অবস্থান থেকে, আমরা বসবো, আমরা আলোচনা করব। তবে মাঠের পরিস্থিতি বলছে ভিন্ন কথা। বিভিন্ন সময়ে পরস্পর বিরোধী বক্তব্যে উত্তপ্ত হচ্ছে রাজপথ। শুরু থেকেই বিএনপি বলছে সবাইকে সঙ্গে নিয়ে কাঙ্ক্ষিত দেশ গড়তে চায় তারা। অনেক আত্মহতি, অনেক ত্যাগ তিরকের পরে আমরা যে গণতন্ত্র ফিরে পেয়েছি, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান বারবার একটা কথা বলছে, আমরা এখন বিভাজনের রাজনীতি বিশ্বাস করি না। আমরা চাই বিরোধী দল, সরকারি দল সবাই মিলেমিশে এই যে সমস্যা, এই সমস্যা থেকে উত্তরণের আমরা প্রচেষ্টায় আছি। দলটির আরেক নেতা জানান, গণতন্ত্র রক্ষার স্বার্থে আলোচনার মাধ্যমে যে কোনো সমস্যার সমাধান সম্ভব। বিরোধী রাজনীতির কতগুলো স্পেস থাকে, পার্লামেন্টের ভিতরে, পার্লামেন্টের বাইরে, সেটা তারা বলতে পারে, জোরালো সমালোচনা করবে, কিন্তু পয়েন্ট অফ নো রিটার্নে চলে গেলে গণতন্ত্র ধ্বংস হয়ে যাবে। কথা হতে থাক না, সমালোচনা হতে থাক, বলতে থাকো, কিন্তু আমারটাই মানতে হবে। এই বাধ্য করাকরির যদি হয় তাহলে গণতন্ত্র অ্যাট স্টেক হবে, বিপন্ন হবে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, বৈশ্বিক এমন পরিস্থিতিতে ঐক্যবদ্ধ না থাকলে দেশকে অস্থিতিশীল করার সুযোগ নিতে পারে তৃতীয় পক্ষ। জুলাই সনদের ভিত্তিতে এবং অন্যান্য ডকুমেন্টের ভিত্তিতে সরকার এবং বিরোধী দল অনেকটা কাছাকাছি পৌঁছেছে। তো এই জায়গায় যদি বাহিরে এবং ভেতরে, সংসদের ভেতরে এবং বাইরে যদি আমরা একই রকমের রাজনীতি দেখতে না পাই, তাহলে এটি ক্ষতিকর হতে পারে, অথবা ভবিষ্যতে রাজনীতির মধ্যে সংঘাত তৈরি হতে পারে, অথবা তৃতীয় কোনো পক্ষ এই সুযোগটি নিতে পারে। ঐক্যবদ্ধ থাকার পাশাপাশি সরকারের গঠনমূলক সমালোচনার কথাও জানান এই রাষ্ট্রবিজ্ঞানী। তার বক্তব্যে এবং কর্মকাণ্ডে ফুললি সাপোর্ট করে। শামীম চৌধুরী, RTV, ঢাকা। এবার মধ্যপ্রাচ্য সংঘাত প্রসঙ্গ। যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসির একটি হোটেলে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নৈশভোজের সময় গোলাগুলির ঘটনা ঘটেছে। এরপরই জরুরি ভিত্তিতে ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পকে
সরিয়ে নেওয়া হয়। দ্রুততার সঙ্গে সন্দেহভাজন হামলাকারীকে গ্রেফতার করে পুলিশ। এই ঘটনার সঙ্গে ইরানের কোনো সংশ্লিষ্টতা নেই মনে করছেন প্রেসিডেন্ট ট্রাম্প। যদিও এর আগে ইরানের সঙ্গে শান্তি আলোচনা স্থগিত করে মার্কিন প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক বাতিল করেন তিনি। অন্যদিকে ইরানও ওয়াশিংটনের সঙ্গে সরাসরি আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করেছে, যা যুদ্ধ পরিস্থিতিকে আবারও উস্কে দিচ্ছে। বিস্তারিত জানাচ্ছেন সামিউল শিহাব। নির্বাচনের সময় দুর্বৃত্তের গুলি থেকে অল্পের জন্য প্রাণে বেঁচে যান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরপর আরও একবার তাকে হত্যার চেষ্টা করে আততায়ী। সবশেষ শনিবার রাতে ওয়াশিংটন হিলটন হোটেলে ট্রাম্পের নৈশভোজের সময় আবারও গোলাগুলির ঘটনা ঘটে। তবে এর লক্ষ্য ডোনাল্ড ট্রাম্প ছিলেন কিনা তা নিশ্চিত না হওয়া গেলেও হঠাৎ শব্দ পেয়ে ঘটনাস্থল থেকে সরিয়ে নেওয়া হয় প্রেসিডেন্ট ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পকে। পরে বিবিসির খবরে এক নিরাপত্তা কর্মীর বরাতে জানানো হয় 7 থেকে 8টি গুলি ছুড়ে বন্দুকধারী সন্দেহভাজনকে হেফাজতে নেওয়া হয়েছে বলেও জানান ট্রাম্প। এদিকে ওয়াশিংটনে যখন এমন ঘটনা ঘটছে তখন যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো ধরনের আলোচনা ছাড়াই পাকিস্তান ছাড়েন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির নেতৃত্বাধীন প্রতিনিধি দল। 3 দেশীয় কূটনৈতিক সফরের দ্বিতীয় পর্যায়ে এখন ওমানে রয়েছেন তারা। তবে ওমান সফর শেষে আরাকচি আবারও পাকিস্তানে যেতে পারেন বলে জানিয়েছে ইরানের বার্তা সংস্থা মেহের নিউজ এজেন্সি। এরপর তার রাশিয়া যাওয়ার কথা রয়েছে। এদিকে শান্তি আলোচনায় পাকিস্তানের প্রচেষ্টার মধ্যেই মার্কিন প্রতিনিধি দলের ইসলামাবাদ সফর বাতিল করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অন্যদিকে ইসরায়েলের পক্ষ থেকেও জানানো হয়েছে তাদের সব রকমের প্রস্তুতি নেওয়া আছে। এখন ইরানে হামলার জন্য কেবল যুক্তরাষ্ট্রের সবুজ সংকেতের অপেক্ষায় আছে তেল আবিব। ফলে ইসরায়েলের প্রচ্ছন্ন হুমকি ও ইসলামাবাদে সরাসরি বৈঠক ভেস্তে যাওয়ায় আবারও যুদ্ধ শুরুর আশঙ্কা দেখা দিয়েছে। এরই মধ্যে আরব সাগরে ইরানের আরেকটি জ্বালানিবাহী জাহাজ আটক করেছে মার্কিন সামরিক বাহিনী। সামাজিক মাধ্যম এক্সে সেন্টকম জানায় ইরানের ছায়াবহরের ওই জাহাজটি বিদেশি বাজারে বিক্রির জন্য কয়েকশো কোটি ডলার মূল্যের জ্বালানি, তেল ও গ্যাসজাত পণ্য বহন করছিল। অন্যদিকে বিশ্বব্যাপী তেল ও গ্যাস সরবরাহের গুরুত্বপূর্ণ পথ হরমুজ প্রণালী নিয়ন্ত্রণ করাই যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান যুদ্ধে ইরানের চূড়ান্ত কৌশল বলে জানিয়েছে আইআরজিসি। সামিউল শিহাব, আরটিভি। এদিকে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করাকে বিপজ্জনক পেশা বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ওয়াশিংটনে একটি হোটেলে নৈশভোজের সময় গুলির ঘটনার পর এক সংবাদ সম্মেলনে এই মন্তব্য করেন তিনি। তবে এই হামলার বিষয়ে কিছুটা উদ্বিগ্ন হলেও একে খুব বেশি প্রশ্রয় দিতে চান না বলেও উল্লেখ করেন ট্রাম্প। এর আগে ওয়াশিংটন ডিসির হিলটন হোটেলে সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় গুলির শব্দের পর জরুরি ভিত্তিতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সরিয়ে নেওয়া হয়। একই সময় অনুষ্ঠানে উপস্থিত থাকা ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প ও ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স সহ মন্ত্রিসভার সদস্যদের নিরাপদে সরিয়ে নেওয়া হয়। Well, thank you very much. That was very unexpected. দেখুন, আমি এখানে একটি দায়িত্ব পালন করতে এসেছি। বিপদ এই কাজেরই অংশ। আমার মনে হয় না এর চেয়ে বিপজ্জনক আর কোনো পেশা হতে পারে। তবে আমি দেশকে ভালোবাসি এবং আমরা যে কাজগুলো করছি তা নিয়ে আমি অত্যন্ত গর্বিত। And I told the representatives of the evening they did such a beautiful job. It was such a beautiful evening. ফুটপাতে ভিজিটিং কার্ড ছড়িয়ে খদ্দের সংগ্রহ করার অভিনব বিজ্ঞাপনের আইডিয়াটা দারুণ হলেও যৌন লালসার শিকার হচ্ছে সবচেয়ে বেশি শিশুরা। আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর নজরদারিও যেন চোখ পড়ছে না রাজধানীর আবাসিক হোটেলগুলোর এমন প্রকাশ্য যৌন ব্যবসা। এ কাজে বেশি শিকার হচ্ছে ছিন্নমূল শিশুরা। এ কারণে সন্তান জন্মদানের ক্ষমতা হারানো সহ এইচআইভির মতো মরণ ব্যাধি হওয়ার ঝুঁকির কথা বলছেন চিকিৎসকরা। আরও জানাচ্ছেন এআর বাদল। রাজধানীর ব্যস্ততম সড়কের ক্রসিং, কারওয়ান বাজার, পান্থপথ, সিআর দত্ত রোড আর কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউয়ের সার্কফোয়ারা মোড়ের ফুটপাত। এখানে চোখে পড়ে অনিক ভাই, সাগর ভাই, করিম ভাই, রাজু ভাই ও ফারুক ভাইয়ের আবাসিক হোটেলের ভিজিটিং কার্ড। তারা মূলত খদ্দের সংগ্রহকারী দালাল। কথা হয় করিম ভাইয়ের সাথে। বড়দের পাশাপাশি শিশুরাও রয়েছে তাদের যৌনকর্মীর তালিকায়। শুধু চাহিদা আর দরদাম অনুযায়ী শিশুদের মিলবে তাদের হোটেলগুলোতে। 4-5 পরে এরকম আছে? আচ্ছা। ও, খরচা কেমন এটা একটু বলেন না। অন টাইম ক্লাস 600-800-1000 অন টাইম, আর এক ঘন্টা হচ্ছে 2022-25-3000, এটা ভালো হচ্ছে।
এরপর কথা হয় ভিজিটিং কার্ডে থাকা কায়ুম নামে ব্যক্তির সাথে। 12 বছর আছে, 13 বছর, 18 বছর, 20 বছর, 25 বছর। শর্ট হলো মানে নরমাল আছে, 30 আছে। শর্ট হলো একটা হলো 850, 1050, হ্যাঁ। বছরের পর বছর প্রকাশ্য বিজ্ঞাপন দিয়ে চলছে শিশুদের দিয়ে যৌন ব্যবসা। ফ্রিডম ফান্ড এবং পপুলেশন কাউন্সিলের গবেষণা বলছে ঢাকাতেই ছিন্নমূল প্রায় 5000 সহ পতিতালয়গুলোতে 700 শিশু এই যৌন ব্যবসার শিকার হচ্ছে। ফুটপাতে ভিজিটিং কার্ডের বিজ্ঞাপন বলছে এর সংখ্যা আরও বেশি। তবে শিশুদের দিয়ে যৌন ব্যবসার প্রতিরোধে কাজ করছে রেড অরেঞ্জ নামক প্রতিষ্ঠান। বাংলাদেশে যৌনপল্লী থেকে শুরু করে ব্যক্তিগত বাড়িঘর, হোটেলে, গলিতে, রাস্তার আড়ালে আবডালে চলছে শিশুদের প্রতি বাণিজ্যিক যৌন শোষণ। বিশেষজ্ঞ চিকিৎসকের মতে এ ধরনের ঘটনায় মরণব্যাধিতে আক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। মেয়েটা বড় হলে বন্ধ্যাত্ব থেকে শুরু করে জ্বর, ক্যান্সার, বিভিন্ন ধরনের কিন্তু তার শারীরিক সমস্যা, মানসিক সমস্যা তো আছে। ছেলেদের ক্ষেত্রে কিন্তু শারীরিক সমস্যা দেখা দিচ্ছে, এইচআইভি এসছে, আক্রান্ত হচ্ছে। সুপ্রিম কোর্টের আইনজীবী বলেন শিশুদের দিয়ে যৌন ব্যবসার সর্বোচ্চ শাস্তি রয়েছে। এই ধরনের কাজ করতে বাধ্য করা হয় সেই ক্ষেত্রে একই আইনের 9 ধারা অনুযায়ী যাবজ্জীবন কারাদণ্ড কিংবা মৃত্যুদণ্ডের বিধান রয়েছে। বলেন এমন অপরাধে অভিযোগকারীর দরকার নেই। আইন শৃঙ্খলা বাহিনী চাইলেই ভিজিটিং কার্ড দেখে ব্যবস্থা নিতে পারেন। আর বাদল, RTV, ঢাকা। প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্টের উপবৃত্তির টাকার জন্য নিবন্ধন শুরু হয়েছে। মা বাবার মধ্যে অভিভাবক হিসেবে যার নাম থাকবে তার NID দিয়ে নিবন্ধন করতে হবে। স্কুল ও মাদ্রাসার 6ষ্ঠ শ্রেণী এবং একাদশ ও আলিম প্রথম বর্ষে ভর্তি হওয়া শিক্ষার্থীরা উপবৃত্তির জন্য মোবাইল ব্যাংকিং নগদ নম্বর দিয়ে নিবন্ধন করতে পারবেন। নিবন্ধনের জন্য ওয়েবসাইটের লিঙ্কে গিয়ে ইউজার আইডি ও পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হবে। এরপর মেনুতে গিয়ে প্রাথমিক নির্বাচন অপশনে চাপ দিয়ে নতুন শিক্ষার্থী এন্ট্রি অপশনে চাপ দিতে হবে। এরপর এন্ট্রি ফর্মে শিক্ষার্থীর তথ্য, ঠিকানা ও আর্থসামাজিক তথ্য দিয়ে নিশ্চিত করতে তা সংরক্ষণ করতে হবে। 7 মে 2026 পর্যন্ত চলবে নিবন্ধন। কাল থেকে শুরু বাংলাদেশ বনাম নিউজিল্যান্ডের 3 ম্যাচের টি20 সিরিজ। কিউবিরা শক্ত প্রতিপক্ষ হলেও সিরিজ জয়ের মানসিকতা নিয়েই মাঠে নামতে চায় টাইগাররা। আজ দুপুরে চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে সিরিজের শিরোপা উন্মোচনের পর সংবাদ সম্মেলনে এমনটি জানান অধিনায়ক লিটন কুমার দাস। সোমবার দুপুর 2টায় শুরু হবে সিরিজের প্রথম টি20। ম্যাচটিতে বাড়তি কোনো চাপ নয়। প্রায় 5 মাস পর এই সংস্করণের ফিরে ভালো খেলার দিকে নজর দিতে চান টাইগার অধিনায়ক। অনেকদিন পরে আমরা আবার টি20 ফরম্যাটে খেলতেছি। প্রথম দিক দিয়ে আমরা কোনো বাড়তি প্রেশার দিতে চাচ্ছি না। খেলুক, 2-1টা গেম খেললে যে যা জায়গা থেকে অটোমেটিক বুঝতে পারবে, কারণ এটা একটা সেটআপের বিষয় আছে। একটা ভালো দিক যে এই বছরে যে 9টা ওয়ানডে টি20 হবে, তিনটাই ভালো টিমের সাথে এবং ব্যাক টু ব্যাক সিরিজগুলো আছে। তো এটা একটা পজিটিভ সাইন যে আমরা একবার খেললে পরের সিরিজটা আমাদের জন্য একটু হলেও তুলনামূলকভাবে ইজি হয়ে যাবে। দুপুরের সংবাদ এ পর্যন্তই। জেলার সংবাদ বিকেল 4:45টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।